বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন আমলা ব্যবসায়ীরা তারা আজকে দুর্নীতির যাত্রা শুরু করে। মাছের ঘা শুরু হয়েছে মাথা থেকে, আমাদের লেজের কাছে কখনো মলম লাগিয়ে কোনোদিন সেটাকে নিবারণ করা যাবে না। আজ আমরা যারা আছি আমাদের এই মাথায় আগে ঠিক করতে হবে, এখান থেকে ওষুধ লাগাতে হবে, তাহলে আমি বিশ্বাস রাখি তৃণমূল পর্যন্ত দুর্নীতি দূর হয়ে যাবে। 2026-27 অর্থ বছরে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, এটা আজ সরকারি দলের বন্ধুদের কাছে সবচেয়ে বড় বাজেট হিসেবে প্রশংসিত হচ্ছে, প্রশংসায় ভাসছে। কিন্তু এই বাজেটে শুধু একটাই বড়ত্ব না, আজকে এই বাজেটের ভিতরে আরো অনেকগুলো বড়ত্ব আছে। তার ভিতরে অন্যতম হলো এটা ইতিহাসের বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি এবং ঋণ নির্ভর বাজেট। এটাও অবশ্যই একটা ইতিহাস সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার, আজ আমাদের এখানে এনবিআর এর যে রাজস্ব আদায়ের কথা ধরা হয়েছে, অতীত ইতিহাস পর্যালোচনা করলে এনবিআর এর অতীত সিস্টেম যেটা রাজস্ব আদায়ের, সেটাকে যদি আমরা সামনে রাখি তাহলে এটা স্পষ্ট করে বলা যায় এটা একটা অবাস্তব ধারণা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, আজ কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। যদি এটা সত্যিকার অর্থে হয়, অতীতে আমরা দেখেছি অর্থনীতিতে নৈতিকতার কোনো বালাই সেখানে আর থাকে না, সেটা নিশ্চয়ই আমাদের অর্থনীতির জন্য কোনো ভালো দিক নয়। মাননীয় স্পিকার, আজ মূল্যস্ফীতি হ্রাসের ব্যাপারে 7.5% ধরা হয়েছে, যা সত্যিকার অর্থে একটা অবাস্তব কল্পনা বলে আমার কাছে মনে হয়েছে। এটা আমাদের জন্য কখনো কল্যাণকর হবে না। আজ আমাদের এখানে মূল্য সংযোজন কর 37.9 অর্থাৎ প্রায় 38%। এখানে আদায়ের যে টার্গেট নির্ধারণ করা হয়েছে, আমরা যদি অতীত ইতিহাস পর্যালোচনা করি সত্যিকার অর্থে এখানে দেখা যাবে যা সেই আদায় আমরা অতীতে কখনো করতে পারি নাই। কেন আমরা পারি নাই? কারণ আজকে 3 কোটি টাকার একটা গাড়ির জানালা খুলে একজন ধনাঢ্য ব্যক্তি যখন সেখানে আজ একটি পানির বোতল নিয়ে 1 বোতল পানি ক্রয় করে নিয়ে পানি পান করে, ঠিক সেও যে পরিমাণে ভ্যাট দেয়, আবার আমার একজন খেটে খাওয়া রিক্সাওয়ালা শ্রমিক সেও একটা পানি পান করতে গেলে বোতল নিয়ে তাকেও একই পরিমাণে ভ্যাট দিতে হয়। এই যে বৈষম্য, এটা আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। আমরা ভোক্তা হিসাবে সবাই সমানভাবে ভ্যাট প্রদান করি, কিন্তু দুঃখজনক হলেও সত্য দেখা যায় আজ এনবিআর এর সাথে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম চুক্তি থাকে, কন্ট্রাক্ট থাকে, যার ফলশ্রুতিতে তাদের যে পরিমাণে ভ্যাট সেখানে জমা দেওয়ার কথা সেটা তারা দেয় না। এর কারণে আমাদের সবসময় এই রাজস্ব আদায় ঘাটতি থেকে যায়। সেই সিস্টেম আমাদের চেঞ্জ করার মতো কোনো রূপরেখা আমরা এখানে পাই নাই, সেজন্য বলতে পারি এটা কখনো সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না। আজকে এখানে আমাদের এই বিশাল ঘাটতি বাজেটের জন্য দেশি বিদেশি ঋণের উপরে আমাদের অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়তে হবে। আজ আমরা যদি খেয়াল করি, যে শিশুটি আজ এখানে আমাদের জন্ম নেবে, সেই শিশুটি এখনই প্রায় 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এই পৃথিবীর আলো দেখছে। সেখানে যদি আজকে এত পরিমাণে ঋণ আবার গ্রহণ করা হয়, তাহলে নিশ্চয়ই আমাদের জন্য, অর্থনীতির জন্য এটা কখনোই ভালো কোনো সুখকর খবর বয়ে আনবে না। সেজন্য এটা আমি বলতে পারি সেদিক দিয়েও আমরা অনেক বিপদের মধ্যে পড়তে পারবো। আজ আমরা বাজেটে বড় বড় অঙ্ক দিয়েছি, কোনো সমস্যা নাই। বিগত বছর থেকে আমরা ভালো পরিমাণে আজকে এখানে বৃদ্ধি করেছি বাজেটে বিভিন্ন খাত অনুযায়ী, এটা নিয়ে আমি নিশ্চয়ই খুশি। কিন্তু আমি সবসময় অবাক হয়ে যাই, আমি দুঃখিত হই তখনই যখন আজ এই বাজেট পেশের পরে দেখলাম আমাদের দুর্নীতির লাগাম টেনে ধরার মতো কোনো রূপরেখা এই বাজেটের মধ্যে নাই। মাননীয় স্পিকার, আজকে যদি দুর্নীতি সত্যিকার অর্থে এখানে হয়, আপনাকে আমি বলতে পারি এখানে স্বাস্থ্য খাতে প্রায় বৃদ্ধি করা হয়েছে 4,234 কোটি টাকা। কিন্তু আমি একটা সময় জানি একটা জেলার সদর হাসপাতালে 3 কোটি টাকার ওষুধ ক্রয়ের জন্য বরাদ্দ ছিল, কিন্তু সেখানে মাত্র 27 লক্ষ টাকার ওষুধ ক্রয় করা হয়েছিল, আর বাকি সকল টাকা সিন্ডিকেট করে দুর্নীতিবাজরা লুটে পুটে খেয়েছিল। তাহলে আজকে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে আমাদের লাভটি কি আছে? বরাদ্দ বৃদ্ধি করার পাশাপাশি সত্যিকার অর্থে যদি আমরা খেয়াল করে দেখি, যদি দুর্নীতির লাগাম টেনে ধরা না যায়, তাহলে সেই বরাদ্দে আমাদের কোনো লাভ হবে না। আর এই দুর্নীতি, মাননীয় স্পিকার, গ্রামের আমার কোনো খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষ করে না, বরঞ্চ আজকে আমার মতো আপনার মতো যারা এখানে বসে আছি উচ্চ শিক্ষিত বিভিন্ন